আসসালামু আলাইকুম ডিয়ার মিডিয়া স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হচ্ছে বা তোমরা খুব সুস্থ আছো এবং ভালো আছো। ওকে, আমরা এখন বা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024-25-এর ইংলিশ কোয়েশ্চেনের সলিউশন নিয়ে। তোমরা যদি ইউটিউবে খুঁজে থাকো বা বিভিন্ন প্ল্যাটফর্মে খুঁজে থাকো, খুব কম সময়ে এক্সপ্লেনেশন সহ ইংরেজি কোয়েশ্চেন গুলোর যদি সলভ ক্লাস বা একটা কম সময়ে এক্সপ্লেনেশন বা রিলেটেড কোন টপিক গুলো পড়তে হবে বা এই কোয়েশ্চেন গুলোর আশপাশের কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, এমন একটা ধারণা চেয়ে থাকো, তবে আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। ঠিক আছে? আমি কেন বলছি তা কয়েক মিনিটের মধ্যে বুঝতে পারবে। আজকে কোনো সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন সলভে। তোমরা উপরে লেখা দেখতে পাচ্ছ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন সলভ ইংলিশ 2024-25। স্পেশালি যারা এইচএসসি 25 ব্যাচ বা এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা আগের থেকে একটু প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এর একটা গোল্ডেন চান্স। আগের থেকে কোয়েশ্চেনের ধারণাগুলো নিয়ে তুমি অলরেডি বুঝতে পারবে যে কেমন প্রশ্ন হতে পারে বা এর রিলেভেন্ট বা এর সাথে রিলেটেড কিরকম প্রশ্ন আসতে পারে। ওকে, আমরা প্রথমে যাই। তোমরা আমার ডিসক্রিপশন দেখতে পাচ্ছ, আমার ক্রেডেনশিয়াল গুলো দেখতে পাচ্ছ। যেহেতু তোমরা আমাকে অনেকেই চেনো না বা বেশিরভাগ মানুষই চেনো না, সো আমরা এদিকে বিস্তারিত না কথা বলে আমরা চলে যাই আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে, ইংরেজিতে। ঠিক আছে? ইংরেজি ইংরেজির ফার্স্ট কোয়েশ্চেন ছিল, তোমরা একটু দেখো, হুইচ অন অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। খুব ভালো মতো পরীক্ষার হলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথা ঠান্ডা রেখে পড়বা প্রশ্ন। নিচের কোন বাক্যটা নিচের কোন বাক্যটা সঠিক? দেখো, চারটা একই টাইপের বাক্য দেওয়া আছে, একই টাইপ লাগতেছে। প্রথম বাক্যটা দেখো, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান। এখানে কোনটা যে সঠিক উত্তর, এটা কিন্তু একটু পরীক্ষার হলে ডাউটে পড়ে যাওয়া খুব নর্মাল। বাট তোমাকে মনে রাখতে হবে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। ঠিক আছে? আমরা কিন্তু অনেক রকম লিখি। ঠিক আছে? আমরা ডিগ্রি পড়ার সময় পড়ছি যে নো আদার sea beach is as long as, কি বলতো, সবচেয়ে লংগেস্ট সি বিচ কি? লজিক্যাল কোয়েশ্চেন, অবশ্যই কক্সেস বাজার, অবশ্যই কক্সেস বাজার। এখানে তুমি একটু খেয়াল করো, গঠনটা খেয়াল করো। নো আদার সি বিচ ইজ অ্যাজ লং অ্যাজ কক্সেস বাজার। এখানে দেখো অ্যাজ লং অ্যাজ কক্সেস বাজার, এরপরে কি তুমি আরেকটা ইজ লেখো? এরপরে কি আরেকটা ইজ লেখো? তুমি একটু চিন্তা করবে যে তুমি লেখো নাকি লেখো না। যদি উত্তর হয় যে না, তাহলে তুমি বুঝতে হবে এখান থেকে একটা তুমি গঠন পেয়ে যাচ্ছ। কিন্তু সেই গঠনটা হলো, দেখো, যখন আমরা এইভাবে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ইউজ করি, এরপরে আমরা অবশ্যই শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনটা বসাই। ঠিক আছে? তুমি যদি দেখো এই টাইপের বাক্যগুলো যখন দিবে, তুমি খুব একটা নর্মাল বাক্য নিয়ে এটা করবে। দেখো, অ্যাজ লং অ্যাজ, এখানেও কিন্তু অ্যাজ ছিল, অ্যাডজেক্টিভ ছিল, আরেকটা অ্যাজ ছিল। ঠিক আছে? এরপরে তুমি কি বসাইছো? জাস্ট নাউনটা বসাইছো, কক্সেস বাজার। ধরো আমি বলবো যে রহিম আর তার মতো লম্বা, আর সে হলো আরেকটা প্রোনাউন, আর রহিম। ঠিক আছে? দুইজন মানুষ। এখানে কি বলবো? রহিম ইজ অ্যাজ টল অ্যাজ হি, শুধু হি বলবো। কিন্তু আমি এভাবে বলবো না যে রহিম ইজ অ্যাজ টল অ্যাজ হি ইজ। সো এখানে কিন্তু এই যে হি কুড, হি রানস, হি ক্যান, এগুলো সবই ভুল। ঠিক আছে? এখানে শুধুমাত্র এই ফরম্যাটে আছে, দেখো, অ্যাজ ফাস্ট অ্যাজ হি। সো এখানে অবশ্যই কি হবে? এখানে অ্যান্সার হবে 3 নাম্বারটা। ঠিক আছে? 3 নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, আমরা এক্সট্রা থিংস গুলো একটু মুছে দেই। তাহলে অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে? কেন 3 নাম্বার? এই যে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাজ, এরপরে নাউন বা প্রোনাউন বসে। ওকে, আমরা এরপরে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ 2 নাম্বার, ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। ইফ ইউ সাকসিড, তুমি যদি সফল হও আমি অনেক খুশি হব। তুমি যদি সফল হও আমি অনেক খুশি হব। দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ ড্যাশ। এখানে বুঝতে হবে যে সিম্পল ফর্ম বলতে কি বোঝাচ্ছে। এটা কোন টপিক বলতো? এটা আমাদের যে সেন্টেন্সেস। ঠিক আছে? সেন্টেন্সের প্রকারভেদ গুলো যে আমরা পড়ি, সেন্টেন্সের প্রকারভেদ গুলো কি পড়ি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এবং আরেকটা টপিক আছে এর মধ্যে,
ক্লজ, ঠিক আছে? আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস পড়ি তখন আমরা ক্লজ টপিকটা পড়ি। সিম্পল সেন্টেন্স হলো যে বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি? অবশ্যই ভার্বের ক্লাস করলে তুমি খুব ভালো মতো বুঝতে পারবে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব বলা হয় সমাপিকা ক্রিয়াকে। মূলত এই ভার্বটা টেন্স, নাম্বার, পার্সন এগুলো যদি চেঞ্জ করো ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যে ভার্ব চেঞ্জ হয় না ওইটা কিন্তু নন ফাইনাইট, বাট যে ভার্বটা টেন্স চেঞ্জ করলে ভার্বও চেঞ্জ হয় ওই ভার্বটা ফাইনাইট ভার্ব। সো একটাই ফাইনাইট ভার্ব থাকা যাবে, ঠিক আছে? তুমি এই যে সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ফাইনাইট ভার্ব ইউ ক্যান টেক। ওকে, এরপর দেখো এই বাক্যটা কিন্তু আছে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, এটা কমপ্লেক্সে আছে। এটাকে এমন একটা ফর্মে আনতে হবে যেন শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে, বুঝতে পারছো? এই বাক্যটাকে এমন একটা ফর্মেটে আনতে হবে যেন একটা ফাইনাইট ভার্ব থাকে। দেখ প্রথম অপশনটা দেখি, আই এম হ্যাপি ওয়েন ইউ সাকসিড। দেখো এখানে আই এম এটাও ফাইনাইট ভার্ব, ওয়েন ইউ সাকসিড এটাও ফাইনাইট ভার্ব, এবং তার যুক্ত আছে ওয়েন দ্বারা, এটা তো কমপ্লেক্স, ঠিক আছে? সো এটা কি হবে না। তারপরে দেখো আই এম হ্যাপি ফর ইউর সাকসেস, এটা একটু ক্লোজ, ঠিক আছে? বাট তাও এটা হবে না। কারণ কি? কারণ আই এম হ্যাপি এখানে টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এখানে কি ছিল? আই শ্যাল বি হ্যাপি, এখানে ফিউচার ছিল, বাট এখানে প্রেজেন্ট দিয়েছে। তুমি টেন্স ইচ্ছা করলেই চেঞ্জ করে দিতে পারো না বাক্যের। 3 নম্বর দেখো ইয়োর সাকসেস মেক্স মি হ্যাপি, সেম ভুল, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, ঠিক আছে? মেক্স মি হ্যাপি এখানে বলছিল যে আই উইল বি হ্যাপি, তাই বলে তো মেক্স মি হ্যাপি হবে না, ঠিক আছে? উইল মেক মি হ্যাপি পেলে একটা বিষয় ছিল যেটা আমরা দেখতে পাবো এই যে 4 নম্বরে। 4 নম্বরে তো 1 2 3 হলো না, শুধু 4 নম্বরে যায় দেখো ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি। এই যে ইফ ইউ সাকসিড এই অংশটাকে দেখো এইখান থেকে ফাইনাইট ভার্বটা নিয়ে নেওয়া হয়েছে, এটাকে ইয়োর সাকসেস বানাই দেওয়া হয়েছে। সাকসেসটা কি নাউন, ঠিক আছে? এটাকে নাউন বানাই দিচ্ছে, এবং উইল মেক মি হ্যাপি টেন্সটাও ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স কিন্তু মেনটেন করা হয়েছে। এখানে ফিউচার ইনডেফিনিট ছিল ফিউচার ইনডেফিনিট, আর এখানেও ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে? সো অ্যান্সার হবে 4। তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো 3 নম্বর কোয়েশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। খুব ইজি কোয়েশ্চেন, মেডিকেলের মতো কম্পিটিটিভ এক্সামের হিসেবে আসলে অনেক ইজি কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনটা, কারণ এটা ডিরেক্ট ভয়েস চেঞ্জ আসছে এবং খুব সিম্পল একটা ব্যাপার আসছে। দেখ প্যাসিভ ভয়েস তোমাকে দিয়েছে, ঠিক আছে? প্যাসিভ ভয়েস কেমনে বুঝবা? কারণ এখানে তুমি হ্যাজ বিন দেখতে পাচ্ছ, মাই বুক এটা একটা প্যাসিভ সাবজেক্ট, ঠিক আছে? এ তো নিজে কাজ করতে পারে না। এরপরে দেখতে পাচ্ছ যে হ্যাজ বিন আছে, ঠিক আছে? তারপর V3 হ্যাজ বিন প্লাস V3 তারপর বাই মি, ঠিক আছে? আমার দ্বারা আমার বইটা হারিয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি হারাই ফেলছি এটা বলে নাই, আমার দ্বারা আমার বইটা হারাই গেছিল। এখানে তুমি দেখো মিলাও বাই মি, তাহলে কি আই, মি এর সাবজেক্ট ফর্ম আই। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আই হ্যাভ, হ্যাভ এর পরে কি বিন থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে না, যেহেতু অ্যাক্টিভে লিখতেছো। হ্যাভ এর পরে অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ ভার্বের পরে সবসময় V3 বসে, আই হ্যাভ লস্ট মাই বুক। এটার সাথে মিলবে যেটা, তুমি এর জন্য কোন টপিকটা পড়তে হবে? ভয়েস চেঞ্জ, ঠিক আছে? ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে কিন্তু শুধু একটা সেন্টেন্স না, দুইটা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন না, দুইটা কোয়েশ্চেন আসছে। সো ভয়েস চেঞ্জটা তোমাকে খুব ভালো মতো পড়তে। দেখো মি এর সাবজেক্টিভ ফর্ম বসাইছি, দেখো টেন্স অনুযায়ী আমি একদম পারফেক্ট অ্যাক্টিভ সেন্টেন্সে যেরকম ভার্ব বসাইতে তো ভার্ব বসাইছি, দেন এইটা বসাইছি, ঠিক আছে? সো ভয়েস চেঞ্জ কিন্তু ডান। এখান থেকে যেহেতু মিলে কোনটা, আই হ্যাভ লস্ট মাই বুক, 3 নম্বর হবে অ্যান্সার। 4 নম্বরে দেখো বলেছে which of the following is the passive form of the statement you have to admit this। আচ্ছা, এর আগে একটা ভয়েস ছিল, ওইখানে কি করতে বলছে? এখানে অ্যাক্টিভ করতে বলছে, আর নিচে এখন তোমাকে প্যাসিভটা বের করতে হবে। প্রথমত হ্যাভ টু, দেখো ইউ এখানে সাবজেক্ট, হ্যাভ টু এই ব্যাপারটা মনে রাখবা যে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু এগুলো কিসের মতো কাজ করে? মডাল বা মডাল অক্সিলারি আমরা বলি, ঠিক আছে? অক্সিলারি, ঠিক আছে? ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, অ্যাডমিট তো আমরা বুঝতে পারতেছি এটা মেইন ভার্ব, তারপরে দিস এটা কি অবজেক্ট। খুবই বেসিক দেখো একটা ভয়েস চেঞ্জ আসছে। আমরা জানি মডালের ক্ষেত্রে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করি। ইন কেস অফ মডাল অক্সিলারি
আমরা প্যাসিভে কি করি, মডাল প্লাস বি প্লাস V3, ঠিক আছে। এমনিতে অবজেক্ট এবং সাবজেক্ট রিপ্লেস করি, এটা ঠিক আছে, বাট প্যাসিভে কি করি, পার্টিকুলারলি মডেলটার সাথে বি যোগ করে তার সাথে V3 যোগ করি। ওয়েল, আমরা এখন আবার এটা করবো, দেখো দিস, দিস তো সাবজেক্ট কি, দিসই বসবে, দিস, ঠিক আছে। তারপরে দেখো দিস হ্যাভ টু, যেহেতু এখানে মডেলের মধ্যে কাজ করছে, এটা পুরাটা একসাথেই থাকবে, ঠিক আছে। জাস্ট দিসের সাথে কি হ্যাভ টু বসবে না, হ্যাজ টু, হ্যাভ এর জায়গায় হ্যাজ টু হয়ে যাবে, ঠিক আছে, যখন দিস যে সিঙ্গুলার এজন্য। তারপরে দেখো দিস হ্যাজ টু, তারপরে যে বি, বি আসলো, তারপরে অ্যাডমিটেড বাই কি, বাই এই যে ইউ। তাহলে দেখো দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। সুতরাং আমরা যদি পুরো একদম নিয়ম অনুসারে যদি ভাঙি, তাহলে দেখো এইটা আসে না, এটা আসে, এটা কয় নাম্বার অ্যান্সার আছে দেখো, ইউ আর টু হ্যাভ অ্যাডমিটেড লাইক দিস, জীবনেও হবে না। 2 নাম্বার দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এটা তো হবে, আমরা বুঝতেছি। দেখো দিস হ্যাড টু কেন হবে, টেন্স কি চেঞ্জ হবে, টেন্স তো চেঞ্জ হবে না, এখানে তো পাস্ট হয়ে গেছে। দিস ইজ টু বি কখন হতো জানো, ইজ টু বি হইতো যখন আমি এখানে লিখতাম ইউ আর টু ডু দা ওয়ার্ক, যদি থাকতো ইউ আর টু অ্যাডমিট দিস, তখন বলতাম যে দিস ইজ টু বি অ্যাডমিটেড। বাট যেহেতু বলা নাই, সুতরাং আমি কি করবো বলেন তো, যেহেতু বলা নাই, সুতরাং নাম্বার 3 উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। সরি, নাম্বার 3 না, নাম্বার 2। তারপরে দেখেন, ওকে, তারপরে আসছে 5 নাম্বার, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। এই টপিকটা আসছে কি, পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন, ঠিক আছে। এই টপিকটা আসছে পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ। শুধুমাত্র 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে এটা জানলেই হবে তা না। নাউনের মধ্যে কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনের মধ্যে কি কি সবগুলো জানতে হবে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তারপর প্রোনাউন কয় প্রকার, প্রোনাউন সব রকম, পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, ইনডেফিনিট, রিফ্লেক্সিভ, তারপর যতগুলো আছে, ঠিক আছে, সব একসাথে বলা সম্ভব না, আর যতগুলো আছে 8টা বা ক্ষেত্র বিশেষে 9টা আমরা পড়ি, ওইগুলা সবগুলো জানতে হবে, ঠিক আছে। দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কেন হবে না, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো, ইচ, আইদার, এগুলো, ঠিক আছে, এগুলো তো হবে না। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, রিলেটিভ প্রোনাউন হলো WH ওয়ার্ড গুলো, হু, হোয়াট, এগুলো যেগুলো দুইটা ক্লজের মাঝে বসে রিলেট করে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, রিলেটিভ প্রোনাউন হু, হোয়াট, যেগুলো রিলেট করে। রেসিপ্রোকাল প্রোনাউন পৃথিবীতেই আছে দুইটা, সেটা হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। আর ইনডেফিনিট প্রোনাউন এখানে বাকি থাকে, সো তুমি এলিমিনেশন মেথডে যদি এই 3টা বাদ দাও, বাকি থাকে ইনডেফিনিট প্রোনাউন। এখানে কি কি আছে বলতো, অ্যানি বা সাম বা নো প্লাস বডি, থিং বা ওয়ান, এগুলো সব কি, এই যে এইগুলো যদি থাকে, এই ওয়ার্ড 3টার মধ্যে যদি থাকে, অ্যানি, সাম, নো, এগুলো সংযুক্ত যে কোনো ওয়ার্ড যদি প্রোনাউন হিসেবে ইউজ হয়, তাহলে ওইটা হবে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। আমি খুবই সরি আমার হাতের লেখার জন্য, আমার হাতের লেখা অতটা ভালো না, তবে আশা করি তুমি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তারপরে দেখো দ্য চেয়ারপারসন ড্যাশ, এইটুকু একটা সেন্টেন্স, ঠিক আছে, এটুকু একটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে এইটুকু একটা সেন্টেন্স দিচ্ছে তোমাদের, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো। এই যে এই পার্টস যেগুলো দেওয়া আছে এগুলো থেকে এটা কমপ্লিট করতে বলছে। দেখো ইজি থিং, জাস্ট কাছাকাছি জিনিস দিচ্ছে। একটা হলো গেভ আ গুড স্পিচ, আটার্ড আ গুড স্পিচ, প্রোনাউন্সড আ গুড স্পিচ, মেড এ গুড স্পিচ। দেখো 1 নাম্বার আমি পরে আসি। 2 নাম্বার, আটার মানে কি জানো, মুখ ফুটে কথা বলা বা মুখে নেওয়াটা, এটাকে বলে আটার, ঠিক আছে। কোনো কিছু তুমি বলা শুরু করছো বা কোনো কিছু মুখে নিছো, কোনো কথা, ওইটা হলো আটার করা। এটা তো স্পিচের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, ঠিক আছে। স্পিচ দিছে মানে কি, পুরোপূর্ণ একটা স্পিচ দিছে, বক্তব্য দিছে, এটা মানে কিন্তু আটার না। তারপরে দেখো প্রোনাউন্স এ গুড স্পিচ, প্রোনাউন্স মানে তো উচ্চারণ করা, যে আমরা উচ্চারণ মানে কি বলতো, উচ্চারণকে আমরা ইংলিশে বলি প্রোনাউন্সিয়েশন, এটার ভার্ব হলো প্রোনাউন্স, বাট এটা কি হবে, এটাও হবে না, উচ্চারণ করা তো না, আমরা তো বক্তব্য উচ্চারণ করি না।
মেড এ গুড স্পিচ, সে একটা স্পিচ বানাইছে, বাট এখানে এটা সামঞ্জস্যপূর্ণ না, সে তো স্পিচ বানায় নাই, সে স্পিচ দিছে। স্পিকার, তাই না? এখানে স্পিকার কে ইয়া করা হচ্ছে, প্রেইজ করা হচ্ছে। সো একমাত্র রিলেভেন্ট অ্যান্সার এখানে শুধুমাত্র আছে শি গেভ আ গুড স্পিচ, ঠিক আছে? এইটা একমাত্র অ্যান্সার হবে। তারপরে দেখো 7 নাম্বার দেখতে পাচ্ছ, হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক। এটা আগের একটা কোয়েশ্চেনও ছিল, বাই ডিন্ট অফ থেকে কিন্তু এর আগেও একটা কোয়েশ্চেন আসছে মেডিকেলে। সো বাই ডিন্ট অফ, দেখো এখানে একটাই অ্যান্সার, বাই ডিন্ট অফ। আমি প্রশ্নটা আগে বলতেছি, দেখো হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক, ঠিক আছে? এখানে তোমাকে পারফেক্ট প্রিপোজিশনাল ফ্রেজটা বসাইতে হবে। তোমরা ফ্রেজ নিশ্চয়ই পড়তেছো, প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে, কমপ্লিট দ্য সেন্টেন্স। বাইডিন্ট অফ, এটার অর্থ কি আগে আমরা জানি। বাইডিন্ট অফ এর কয়েকটা সিনোনিমাস কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, দেখো বাই মিনস অফ, বাই, ভার্চু অফ, এগুলো অর্থ হলো দ্বারা, ঠিক আছে? সে হার্ড ওয়ার্ক দ্বারা সফল হয়েছে না, এখানে যদি বাই ভার্চু অফ বলতাম অর্থটা সেম থাকতো, বাই মিনস অফ বলতাম অর্থ সেম থাকতো, বাট বাই এঙ্গেজিং ইন হার্ড ওয়ার্ক এভাবে আমরা বলি না, ঠিক আছে? হার্ড ওয়ার্কে এঙ্গেজ হয়ে, বা এখানে যদি বাই প্লাস কোনো পার্টিসিপেল ইউজ করতো, তাহলে এখানে সিম্পলি বলা যেত হি গট প্রাইজ বাই ওয়ার্কিং হার্ড, বাই এঙ্গেজিং ইন হার্ড ওয়ার্ক, এত তো বেচানোর দরকার নেই। তারপরে দেখো বাই হার্ড ওয়ার্ক, না বাই যদি থাকে এরপরে তুমি কি পার্টিসিপলটা বসাইতে, বাই ওয়ার্কিং হার্ড, ঠিক আছে? তারপর বাই ইউজিং, সেম টাইপের বি এর মতো ডি, এই তিনটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না, বা কি বলে কনভিনিয়েন্ট না। সবচেয়ে কনভিনিয়েন্ট অ্যান্সার হলো বাই ডিন্ট অফ, যেটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এর জন্য কি কোন টপিকটা পড়বা? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ফ্রেজ যে টপিকটা আছে এই টপিকটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো 8 নম্বরে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। যে কোনো একটা ওয়ার্ড তোমাকে এই গ্যাপে বসাইতে হবে, ঠিক আছে? ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ, ইউ মে রিফিউজ ইট। দেখো মে মানে পারা, ক্যান মানেও কি পারা, বাট মে মানে কি সম্ভাবনা। দেখো মে মানে পারা, ক্যান মানে সরি পারা। তবে মেয়ের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো এটা সম্ভাবনা অর্থ পারা। যেমন আমি বললাম যে আজ বৃষ্টি হতে পারে, মানে কিন্তু এটা না যে আমি ফুটবল খেলতে পারি। ফুটবল খেলতে পারি, এটা সক্ষমতা, পারা সক্ষমতা, আর একটা সম্ভাবনা। এখানে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট দ্বারা বোঝাচ্ছে তুমি নিলেও নিতে পারো, ঠিক আছে? এটা একটা অপশন, তুমি নিতেও পারো নাও নিতে পারো। তুমি নিতেও নিতে পারো ড্যাশ, ইউ মে রিফিউজ ইট, অর্থাৎ এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই মাঝে একটা কনজাংশন বসবে, ঠিক আছে? এখানে দেখো ওই পাশে আরেকটা লাইন আছে ইউ মে রিফিউজ ইট, মানে দুইটা অপশন তোমাকে দিছে, যে তুমি গিফটটা অ্যাকসেপ্ট করতে পারো, তুমি রিফিউজ করতে পারো। তুমি যদি অ্যাকসেপ্ট করো তো রিফিউজ করার অপশন কিন্তু তোমার থাকতেছে না, রিফিউজ করলে অ্যাকসেপ্ট করার অপশন থাকতেছে না। সো দুইটা কিন্তু একসাথে হবে না, ঠিক আছে? একসাথে তুমি যদি এন্ড লিখতা ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট এন্ড রিফিউজ ইট, মানে তুমি একই সাথে অ্যাকসেপ্ট এবং রিফিউজ করতে পারো না, এটা হবে না অ্যান্সার। তারপরে বাট লিখলেও অর্থটা ভুলে যাবে। দেখো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট বাট ইউ মে রিফিউজ ইট, কেমনে হইলো না তো? তুমি অ্যাকসেপ্ট করতে পারো কিন্তু আবার রিফিউজ করতে পারো, এটা হবে না। তারপরে দেখো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অ্যাজ ইউ মে রিফিউজ ইট, এটাও কোনো অর্থপূর্ণ বাক্যই হচ্ছে না। শুধুমাত্র এই অর যদি দাও, অর দিলে হচ্ছে কিভাবে তুমি গিফটটা নিতে পারো, মানে সম্ভাবনা অর্থে পারা, অথবা তুমি রিফিউজ করতে পারো, তুমি গিভ অ্যাওয়ে করে দিতে পারো, বা তুমি না নিতে পারো, রিজেক্ট করে দিতে পারো। সো এখানে শুধুমাত্র পারফেক্ট অ্যান্সার অর। তারপরে দেখো দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড নাইসলি, তাকে দেখে মনে হইল সে ভালোভাবে অ্যাক্ট করছে, বা যা করার কথা ছিল এটা করছে। তাকে কি দেখে মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে, হচ্ছে না, দেখে মনে হয় সে সব ঠিক মতো করছে, ঠিক আছে? দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ, এখানে এটা এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল এটা চাইছে, ঠিক আছে? দেখো প্রথম অ্যান্সার আছে পাস্ট কন্টিনিউয়াস। ইজ ইট অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস? কোনোভাবেই পাস্ট কন্টিনিউয়াস না। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন আমরা জানি ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাই না? বাক্যের মধ্যে যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এরকম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস না। সিম্পল পাস্ট অবশ্যই না। আগে আমরা দেখি এটা আসলে কোন টেন্স, এটা হি এর পরে সিমস আছে, মানে কি এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট। সো দেখো সিম্পল পাস্ট হবে না, পাস্ট পারফেক্ট হবে না।
লাস্টে দেখো পারফেক্ট ইনডিফিনিট, এর ইনফিনিটিভ, ঠিক আছে, পারফেক্ট ইনডিফিনিট না, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ কিন্তু কোনো টেন্স না, এটা একটা নন ফাইনাইট ভার্বের টাইপ। দেখো হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, আমরা জানি টু প্লাস V1 এটাকে আমরা কি বলি বলেন তো, দ্রুত বলো তাহলে, ইনফিনিটিভ। তবে এই জিনিসটা যদি আগে না জেনে থাকো আজকে জেনে রাখো, টু প্লাস হ্যাভ প্লাস V3 এই জিনিসটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, দেখো এই কাজটা কিন্তু আগেই পেয়ে গেছিল, ইনফিনিটিভ। এখানে একটু খেয়াল করো, হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, মানে তাকে দেখে মনে হয় সে কাজটা কি, সে অ্যাক্ট নাইসলি করছে, নাইসলি অ্যাক্ট করছে, বা যেটা করার কথা ওইটা করছে, মানে আগেই কিন্তু সে করে ফেলছে, ঠিক আছে। সো জাস্ট গঠনটা যদি একটু মনে রাখো, টু প্লাস এফ প্লাস V3 এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে পারফেক্ট ইনফিনিটিভ বলা হচ্ছে। শুধু টু প্লাস V1 যেটা আমরা সর্ব জায়গায় ইউজ করি, সকল জায়গায় ইউজ করি, এটাকে আমরা বলি এমনি নর্মাল ইনফিনিটিভ বা প্রেজেন্ট, ঠিক আছে। তারপরে দেখো খুবই ইজি কোয়েশ্চেন, দ্য টার্ম ব্রাভো, ব্রাভো যদিও এটা বাক্যের মধ্যে ব্যবহার করে দিলে খুব ভালো হইতো বা পারফেক্ট হইতো। ব্রাভো শব্দটার অর্থ কি, সাবাস। সাবাস, আমরা বলি না যে ব্রাভো ইউ ওন দ্য গেম, সাবাস, এটা বাংলা পদ যদি বিবেচনা করি এটা আবেগ শব্দ, বা ইংরেজিতে যদি চিন্তা করো এটা অবশ্যই কনজাংশন হবে না, অ্যাডভার্ব হবে না, প্রিপোজিশন হবে না, এটা ইন্টারজেকশন, ঠিক আছে। তারপরে দেখো আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড, এই টপিকটা আবার তোমাকে আমি বলতেছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, বাট দুইটা ফাইনাইট ভার্ব কোথায় থাকে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই দুই টাইপেই কিন্তু দুইটা করে ফাইনাইট ভার্ব থাকে। শুধুমাত্র মনে রাখবা যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা পরাধীন ক্লজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, যেমন এই বাক্যটা, এই বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা পরাধীন ক্লজ আছে। আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, আমার একটা গরু আছে যেটা লাল, আমার একটা গরু আছে যেটা লাল। তুমি দেখো কোন অংশটা বেশি স্বয়ংসম্পূর্ণ, আমার একটা গরু আছে এই অংশটুকু, নাকি যেটা লাল এই অংশটুকু। অবশ্যই তোমরা বলবা যে আমার একটা গরু আছে, এটা বেশি স্বাধীন স্বয়ংসম্পূর্ণ, শুধু এটা বললেও অর্থ প্রকাশ হয়। কিন্তু আমি তোমাকে যদি বলি যেটা লাল, তুমি তখন বলবে কোনটা লাল, তখন তো কোয়েশ্চেন আসবে যে কোন জিনিসটা লাল। এখন দেখো, সো এখান থেকে আমি ভাগ করে দিতে পারি, দেখো কোন অংশটুক প্রিন্সিপাল ক্লজ, কোন অংশটুক সাবঅর্ডিনেট ক্লজ, তুমি নিজেই তাকাইলেই বুঝতে পারছো। প্রিন্সিপাল ক্লজ মানে হলো স্বাধীন বাক্যাংশ, ঠিক আছে, মানে যেটা কোনো কিছু সাপোর্ট ছাড়া ইউজ হতে পারবে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর ওই পাশেরটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য, এবং প্রিন্সিপাল ক্লজ হলো আই হ্যাভ এ কাউ। ওকে, 12 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন। রোটেশন তোমরা দেখতে পাচ্ছ, রোটেশন শব্দটা মানে ঘূর্ণন, ঠিক আছে, ঘূর্ণন। ঘূর্ণন মানে হলো যে ঘোরার যে কাজটা, এটাকে নাউন ফর্মে বলতেছি রোটেশন। দেখো রোটেটরি এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, রোটেটরি মোটর বা আমরা এরকম বলতে পারি, এগুলো কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। রোটেটিং, ঠিক আছে, রোটেটিং আইদার এটা কি জিরান বা পার্টিসিপল, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে কি অথবা ভার্ব হতে পারে। এর বাদে কি কিছু হইতে পারে, অ্যাডভার্ব তো হইতে পারে না, কারণ আইএনজি যুক্ত ফর্ম এটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে জিরান হিসেবে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, বাট অ্যাডভার্ব হওয়ার কোনো চান্স নাই, এই দুটা হবে না। 3 নাম্বার দেখো রোটেশনালি, এটার একটা চান্স আছে তাই না। আচ্ছা 4 নাম্বার দেখো রোটেশনাল, রোটেশনাল ইউজুয়ালি নাল, এইগুলা ওয়ার্ড যুক্ত, দেখো ন্যাশনাল ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এগুলো সব কি অ্যাডজেক্টিভই হয়, এটাও ভার চান্স নাই। শুধুমাত্র এইটা একটা ট্রিক বলি যে এল ওয়াই যুক্ত ওয়ার্ড গুলো অ্যাডভার্ব হয় মোস্ট অফ দ্য টাইম, বাট সব সময় না, ঠিক আছে। মাদারলি, ফ্রেন্ডলি এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, বাট মোস্ট অফ দ্য টাইম, স্লোলি, তারপর গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি, এগুলো সব অ্যাডভার্ব না। এই যে মোস্ট অফ দ্য টাইম মনে রাখবে যে এল ওয়াই যুক্ত ওয়ার্ড গুলো অ্যাডভার্ব হয়, বাট সব সময় না, এটা কোনো কিন্তু বাইবেল না, ঠিক আছে। তারপরে দেখ, complete the sentence as generic by words
given below. কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা এই ওয়ার্ড গুলো দিয়ে, ঠিক আছে? ড্যাশ বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট, অল বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট, মোস্ট বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট, সাম বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট, দা বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট। বেঙ্গলিজ, এখানে কিন্তু বেঙ্গলিজ বলতে বাঙালিরা অলরেডি বোঝাচ্ছে, তাই না? এখানে দেখো, আমি যদি বাংলায় বলি সকল বাঙালিরা, এটা কিন্তু ভুল, জানো? এটা কি দোষ তোমরা কমেন্টে জানাবে। বাংলাদেশ সকল বাঙালিরা যদি বলি, এটা কোন দোষ বাক্যের, এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা জানো যে ভুল, ঠিক আছে? কারণ সকল বাঙালিরা বলা দরকার নেই, সকল বাঙালি অথবা বাঙালিরা, ঠিক আছে? যে কোনো একটা বলা যেত। বাট ইংরেজিতে দেখো, বেঙ্গলি এটা কিন্তু ভাষারও নাম, জাতিরও নাম। তারপর আমি ধরো বললাম যে দ্য ইংলিশ স্পিক ইন ইংলিশ। এই উদাহরণটা একটু খেয়াল করো। দ্য ইংলিশ স্পিক ইন ইংলিশ, এখানে জাতি হিসেবে যখন আমরা ইউজ করছি, এর আগে কি ইউজ করছি? আর্টিকেল দা ইউজ করা হয়েছে। কিন্তু আমরা যখন ভাষা হিসেবে ইউজ করছি, তখন কি দা ইউজ করছি? করি নাই। দা ইংলিশ স্পিক ইন ইংলিশ মানে ইংরেজরা ইংরেজিতে কথা বলে। সো বাঙালিরা বুদ্ধিমান, এটা বোঝাইতে কিন্তু অল বাঙালি দিলে ভুল, কারণ বেঙ্গলি অলরেডি প্লুরাল আছে, অল ভাবে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? মোস্ট, শুধু মোস্ট বুঝতে পারে না, মোস্ট অফ দা বলতে পারো, বাট সাম এখানেও বসবে না। জাতির আগে বা তুমি যখন কালেকটিভ নাউন বলতেছো, তখন দা বসবে, ঠিক আছে? এটা একদম কি, সরি রাইট দিচ্ছি কেন, এগুলা সব ভুল। সঠিক উত্তর হইলো দা। তারপরে দেখো, হি ড্যাশ ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। দেখো, একটা খুব ফেমাস রুল আছে। ফেমাস রুল বলতে আমরা যখন যেমন পাস পারফেক্ট এবং পাস ইনডিফিনিটিভ বিফোর আফটার রুল করি, ওয়েন দ্বারা একটা রুল আছে যে দুইটা কাজ অতীতকালে একই সাথে বলতে কি একটা কাজ হয়েছে আর একটা কাজ চলমান ছিল, এরকম একটা রুল। ওয়েন দ্বারা যখন দুইটা বাক্য যুক্ত থাকে, ইউজুয়ালি একটা সাইড দুইটাই যখন পাস্টে হয়, এক পাশ কি হয়, এক পাশ পাস ইনডিফিনিট হলে আরেক পাশ পাস কন্টিনিউয়াস হয়। সো এই পাশটা পাস কন্টিনিউয়াস তুমি লিখতে হবে, ওয়েন দ্বারা যেহেতু যুক্ত আছে, ঠিক আছে? বাট এখানে যদি দেখো, আচ্ছা ওইটা বলতেছি পাস কন্টিনিউয়াস শুধুমাত্র একটাই আছে, সেটা হলো ওয়াজ স্টাডি, এখানে ওয়াজ স্টাডি হবে, ঠিক আছে? বাট এই জায়গাটা যদি বিফোর থাকতো, তখন কিন্তু তোমাকে দেখো সেম বাক্য একটা ওয়ার্ড দিয়ে তোমার কনসেপ্টটা চেঞ্জ করে দিতে পারে। বিফোর থাকলে অবশ্যই এখানে হি হ্যাড স্টাডিড হইতো, মানে বি নাম্বারটা দেখতে পাচ্ছ না, ওইটা তো হইতো বিফোর যদি থাকতো। বাট যেহেতু বিফোর নাই, সো এটাও হবে না, হবে এইটা, ঠিক আছে? হি ওয়াজ স্টাডিং ওয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। তারপর দেখো লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ওয়ার্ড আর্টিসান, যারা ক্রাফট প্র্যাকটিস করে। ক্রাফট বলতে কিন্তু যে কোনো কাজ হতে পারে না, শিল্পের যে কাজগুলো, ধরো উল দিয়ে বোনা, সেলাই করা, যেগুলো মানুষের কি দক্ষতা প্রয়োজন হয় বা স্কিল প্রয়োজন হয়, স্কিলফুল কাজগুলোকে আমরা বলি ক্রাফট। আর যারা এই ক্রাফট প্র্যাকটিস করে, ক্রাফটিং প্র্যাকটিস করে, তাদেরকে বলি আর্টিসান। তাহলে যে কোনো আর্টিস্টকে আমরা কিন্তু আর্টিসান বলবো না, যে কোনো প্রডিউসারকে বলা হবে না, ক্রাফটকে আমরা বলি না, মূলত যারা প্র্যাকটিস করে তাদের আমরা বলি। সো অ্যান্সার হবে আ ক্রাফট পারসন। সো এইচএসসি 25-26 ব্যাচ, তোমরা এইচএসসি 24 ব্যাচের যারা মেডিকেল পরীক্ষা দিয়েছিল, তাদের যে 15টা ইংরেজির কোয়েশ্চেন ছিল, এটার কিন্তু সলিউশন দেখলে তোমরা আমাদের জানাতে পারো কমেন্ট বক্সে, অবশ্যই জানাবে, ঠিক আছে? যদি তোমরা চাও যে আমরা আগের বছরের প্রতিটা বছরের কোয়েশ্চেনের এরকম এক্সপ্লেনেশন এবং রিলেভেন্ট যে রুলগুলো আছে, এগুলোর ভিডিও ক্লাস তোমাদের দেই, সো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এটার অবশ্যই রেসপন্স আমরা চেক করব, ঠিক আছে? সো নেভার মাইন্ড, সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো। আশা করি আজকের ক্লাসটা সবাই ভালো মতো বুঝেছো। তোমাদের সকলের জন্য শুভকামনা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।